প্রিয় শিক্ষার্থী ও যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। ম্যাথমেটিক্স জোন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা গণিতে নিয়ে অনেকে অনেক ভয় থাকুন। গণিত নিয়ে ভয়ের কিছু নেই। যত বেশি অঙ্ক করবেন, বেসিক বুঝে অঙ্ক করবেন, গণিতের ভয় তত তাড়াতাড়ি আপনাদের মন থেকে চলে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন বীজগণিতিক রাশি। যদিও এটা আমার আগে আলোচনা করা উচিত ছিল, কিন্তু আগে আমরা কঠিন পার্টগুলো সেরে নিয়েছি। যাই হোক, আমরা এই পার্ট মানে 3.1, 3.2 এর অঙ্কগুলো আছে খুব ইজি। আপনারা যদি বেসিক বুঝে অঙ্ক করেন তবে খুব সহজে শিখতে পারবেন। দেখুন, বীজগণিতিক রাশি আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি বেশি বড় করব না, আপনারা মনোযোগ সহকারে দেখুন। বীজগণিতিক রাশি বলতে কি বোঝায়? আমরা যদি লিখি যে সংখ্যা নির্দেশক, দেখা যায় তো না, সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। দেখুন, সংখ্যাবোধক নির্দেশক, সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। তাহলে আমরা প্রক্রিয়া চিহ্ন কোনগুলো জানি? প্লাস, মাইনাস, তারপরে কি গুণ, মাল্টিপল, ডিভাইডেড অথবা ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়াজাত চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন। সংখ্যা নির্দেশক বলতে কি 1, 2, 3, 4 এগুলা, এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশক। তাহলে সংখ্যা নির্দেশক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। অর্থাৎ আমরা এটা যেটা পড়লাম জেনে, যদি আমরা এটা লিখি যে 2a + 3b - 4c, এটা একটা আছে বীজগণিতিক রাশি। দেখুন এখানে এই যে সংখ্যা, ঠিক আছে, সংখ্যা, প্রক্রিয়া চিহ্ন দেখেন মাইনাস প্লাস, ঠিক আছে। আবার দেখুন এর সাথে সাথে কি আছে? এর সাথে হচ্ছে অক্ষরগুলো আছে যেগুলো দিয়ে নির্দেশ করতেছে। তাহলে দেখুন সংখ্যা, অক্ষর, প্রক্রিয়া চিহ্ন সবকিছুর কিন্তু একটা বিন্যাস হয়েছে, ঠিক আছে। এই যে সবকিছুর যে বিন্যাস, এটাই হচ্ছে একটা রাশি রূপান্তর করছে। যদি এরকম থাকতো 3x + 2y + c = 0, তবে কিন্তু এটা সমীকরণে চলে যেত, ঠিক আছে। =0 হলে সেটা সমীকরণে চলে যেত। আবার এটাকেও রাশি বলা যেত। তাহলে বুঝুন, আমরা এই 2a + 3b - 4c, এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি যেখানে সংখ্যা, প্রক্রিয়াজাত চিহ্ন, অক্ষর সবকিছু মিলিত আছে, ঠিক আছে। তাহলে এই বীজগণিতিক রাশির p, q, r, তারপর m, n, ঠিক আছে, x, y, z ইত্যাদি বর্ণ বা অক্ষর এখানে কি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, প্রকাশ করা হয়। তাহলে আমরা যে পাটিগণিতে আমরা কি শিখেছিলাম, কি শুধু পাটিগণিতের যে সমীকরণগুলো ছিল বা রাশিগুলো ছিল সেখানে কি ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এই আপনার হচ্ছে বীজগণিতিক রাশির মধ্যে শূন্য সহ সকল প্রকার সংখ্যা, ঠিক আছে, সকল সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। তাহলে পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আর বীজগণিতিক রাশির মধ্যে কিন্তু আপনার ধনাত্মক, ঋণাত্মক সহ, শূন্য সহ সকল সংখ্যা বা প্রক্রিয়া চিহ্ন দ্বারা বীজগণিতিক রাশি আলোচনা করা হয়, ঠিক আছে। এখন এই কারণে কিন্তু আপনার বীজগণিতকে কিন্তু কি বলা হয়? পাটিগণিতের সর্বায়নকৃত
রূপ বলে। অর্থাৎ পাটিগণিতের সবকিছুই বীজগণিতের মধ্যে থাকে। ঠিক আছে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন, এটা কিন্তু পড়বেন, এমসিকিউর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর বীজগণিতিক রাশিতে কি ব্যবহার করা হয়? সংখ্যা ব্যবহার করা হয়, তারপর কি এগুলো হচ্ছে ধ্রুবক, তারপর প্রতীক, অক্ষর প্রতীক, এগুলো ব্যবহার করা হয়। আমরা যদি এটা যদি আর একবার দেখি, যে আমরা যদি দেখি যে ধরুন আর একটা সমীকরণ লিখি 5a প্লাস 10b মাইনাস ধরুন হচ্ছে 3, তাহলে এখানে দেখুন এখানে ধ্রুবক কোনগুলো? এই যে সংখ্যাগুলো, ঠিক আছে, এই যে সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে 5, 10, 3 হচ্ছে ধ্রুবক, এগুলো হচ্ছে ধ্রুবক। এগুলোর মান কিন্তু নির্দিষ্ট, এগুলো পরিবর্তনের কোনো অপশন নাই। এই 5, 10, 3, 5 এর মান 5ই, 10 এর মান 10ই, 3 এর মান 3, ঠিক আছে, এগুলা পরিবর্তনের কোনো অপশন নেই। আবার যদি আমরা দেখি চলক, অর্থাৎ যে আপনার অক্ষর প্রতীকগুলো আমরা ইউজ করছি, যে এ বি, এগুলা হচ্ছে চলক, এগুলা কি অনির্দিষ্ট, অর্থাৎ পরিবর্তনশীল, এগুলা পরিবর্তন হতে পারে, এগুলা এদের অবস্থান অনুযায়ী এরা পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে এই বীজগণিতিক রাশির মধ্যে ধ্রুবক পদ থাকে, চলক থাকে। ঠিক আছে, এগুলা হচ্ছে ধ্রুবকগুলা নির্দিষ্ট ফিক্সড, আর চলকগুলা নির্দিষ্ট না, পরিবর্তনশীল। ঠিক আছে, এখন যদি আমরা ধরুন একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনারা আর একটু সুন্দরভাবে বীজগণিতিক রাশি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে। তার আগে বলে রাখি, আমার উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো ভাগশেষ উপপাদ্য সাহায্যে এবং এমনিতেই যে উৎপাদকের বিশ্লেষণ করে থাকি মধ্যপদ বিশ্লেষণ, সেগুলোর অঙ্কগুলোর প্রায় 25-26টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে। আপনাদের যদি ওগুলোতে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেখে আসবেন। এই উৎপাদকের বিশ্লেষণ 9-10ই শুধু না, এগুলো চাকরির ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ, চাকরির লিখিত পরীক্ষাগুলোতে এগুলো চলে আসে। আচ্ছা, যাই হোক, আমরা একটা উদাহরণ দিতে চাইছিলাম, তাই তো? আমাদের এই উদাহরণটা দিলে আমাদের বীজগণিতিক রাশি পুরা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ভালো করে দেখুন। ধরেন আদৃত এর কাছে 10টা কলম আছে, ঠিক আছে, আর অরণ্য যদি 5টা কলম বেশি কিনতো, তবে তাদের কলমের সংখ্যা হতো ধরুন 30টি। ঠিক আছে, আচ্ছা, আমি এগুলো বাংলা দিয়ে লিখে ফেলেছি, এগুলো ইংলিশ দিয়ে লিখবেন। ঠিক আছে, আমি বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি। তাহলে এটা আপনার হচ্ছে একটা, আমরা বীজগণিতিক রাশি, এই কথাগুলো কিভাবে বীজগণিতিক রাশিতে কনভার্ট করব, অর্থাৎ এই কথাগুলো বীজগণিতিক রাশিতে কিভাবে প্রয়োগ করব, দেখুন। তাহলে আদৃতর কাছে 10টা কলম আছে, অরণ্য আদৃত দুজন কলম কিনতে গেছে। হ্যাঁ, যদি আদৃত কলম কিনে আনছে, যদি আদৃতর কাছে 10টা আছে, অরণ্য যদি আর 5টা কলম বেশি কিনতো, তাহলে দুইজনের কাছে 30টা কলম হতো। ঠিক আছে, এখন দেখুন, আমরা তাহলে অরণ্যর কলমটা কয়টা কিনছে সেটা কিন্তু আমরা জানি না, আদৃতরটা কিন্তু আমরা জানি। তাহলে ধরেন বীজগণিত হোক, অঙ্কের ক্ষেত্রে কোনো অজানা রাশি আপনাকে ধরে নিতে হবে, এটা মনে রাখবেন, অজানা রাশি আপনাকে ধরতে হবে। তাহলে ধরি অরণ্য কলম কিনেছিল XT। ঠিক আছে, এখন প্রশ্নে দেখুন, অরণ্য যদি 5টা কলম বেশি কিনতো, ঠিক আছে, তাহলে অরণ্য যদি 5টা কলম বেশি কিনতো,
তবে কলম হতো কত, এক্স প্লাস 5t। ঠিক আছে, তাহলে দেখুন যদি 5টা এক্সট্রা কিনছে আমরা ধরে নিছি, আর যদি 5টা বেশি হয়, বেশি হলে তো যোগ হয়, এটা আপনি জানেন। তাহলে এটাও কিন্তু একটা রাশি। ঠিক আছে, তাহলে 5টা কলম বেশি হতো, বেশি কিনলে এটা কলমের সংখ্যা হইতো। তাহলে আদ্রিত কিনছে কয়টা, 10টা। অরণ্য কিনছে হচ্ছে এটা। এখন দুইজন যদি কলম কেনার পরে 5টা বেশি কিন্তু, তাহলে কলমের সংখ্যা হয়তো কয়টা, 30টা। তাহলে আমরা যদি এখানে সমীকরণে বসাইতে পারি এটাকে, এখন অর্থাৎ বীজগণিতিক রাশিতে যদি আমরা বসে কনভার্ট করি, তাহলে আদ্রিত কিনেছিল কয়টা, 10টা। ঠিক আছে, আর অরণ্য কিনছিল কয়টা, এক্স প্লাস 5। তাহলে একে ব্র্যাকেট দিয়ে দেন, প্রথম বন্ধনী দেন। তাহলে এরা যদি কলম এটা কিনে থাকে, তাহলে টোটাল কলম কয়টা হয়তো বলে দিছে প্রশ্নে, 30টা। তাহলে আমরা লিখলাম হচ্ছে 30টা। এখন দেখুন আমরা যদি এখান থেকে কিন্তু সহজেই এর মানটা বের করতে পারবো, মানে আদ্রিতর অরণ্যর কলমের সংখ্যা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। অর্থাৎ যদি আমরা এক্স প্লাস 5 রাখি, তাহলে 30 মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 20। তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল হচ্ছে 20। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 20 মাইনাস 5, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 15টি। তাহলে অরণ্য কলম কিনেছিল 15টি। দেখছেন, তাহলে এই যে এটা একটা বীজগণিতিক রাশি। ঠিক আছে, আমরা যে বাস্তবিক জীবনে যে হিসাব নিকাশ করে থাকি সেগুলোই কিন্তু এইখানে আমরা প্রয়োগ করলাম। তাহলে বীজগণিতিক রাশির প্রয়োগ হচ্ছে এভাবে হয়ে থাকে। অর্থাৎ এই রাশির মধ্যে আপনার কি কি থাকবে, এই রাশির মধ্যে আপনার হচ্ছে চলক থাকবে, ধ্রুবক থাকবে। ধ্রুবকের মানগুলো নির্দিষ্ট। তাহলে এখানে 10 কিন্তু 10-এ, এক্স কিন্তু অনির্দিষ্ট। দেখুন এখানে এগুলো ধ্রুবক, কিন্তু এক্স কিন্তু অনির্দিষ্ট, এর মানের কিন্তু পরিবর্তন হবে, এটা কি নির্দিষ্ট না কিন্তু। ঠিক আছে, এর মানের পরিবর্তন হইলো বিধায় কিন্তু 15 চলে আসছে। তাহলে একটা বীজগণিতিক রাশিতে আমরা কি বুঝলাম, বীজগণিতিক রাশিতে এভাবে প্রয়োগ করা হয়, ওই রাশি থেকে আমরা এভাবে মানগুলো পেয়ে থাকি। ঠিক আছে, এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা বীজগণিতিক রাশিগুলো প্রয়োগ করে এর মাধ্যমে শিখে যাব। এখন এটা ছিল মূলত বীজগণিতিক রাশির প্রয়োগ। তাহলে আমরা কি শিখলাম, বীজগণিতিক রাশি কি, বীজগণিতিক রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। তাহলে দেখুন এখানে কিন্তু এর অর্থবোধক বিন্যাস হয়েছে, যার কারণে কিন্তু আমরা সঠিক মানটা পেয়েছি। দেখুন আপনি যদি এখানে লক্ষ্য করে থাকেন, 15টা, 5টা, 10টা কলম আদ্রিত কিনছে, আর এ যদি 15টা কেনে তাহলে কত হলো, 25টা। আর অরণ্য কয়টা কলম বেশি কিনা কথা বলছে, 5টা। তাহলে 25 আর 5 কত, 30 না। তাহলে দেখুন এটা কিন্তু সঠিক বিন্যাস হয়েছে। এরকম এই জন্য বলছে যে সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। ঠিক আছে, এই বীজগণিতিক রাশির মধ্যে আপনার কি কি থাকবে, চলক থাকবে, সহগ থাকবে, ধ্রুবক থাকবে। চলকগুলা কি কি, চলকগুলো হচ্ছে অক্ষর যেগুলো, অক্ষর প্রতীক যেগুলো, সেগুলো হচ্ছে চলক। ঠিক আছে, এগুলো কি কি দ্বারা প্রকাশ করা যেতে পারে, এ বি সি, তারপর পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি। তার মধ্যে আবার প্রক্রিয়া চিহ্ন থাকবে, প্লাস মাইনাস, তারপর কি মাল্টিপল চিহ্ন, তারপর ডিভাইডেড চিহ্ন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। আবার সংখ্যাবোধক চিহ্ন তো আপনি বোঝেনি, সংখ্যা নির্দেশক যেগুলো সংখ্যা। এই জন্য আমাদের বীজগণিত রাশিটা খুব ইম্পর্টেন্ট। যদিও এগুলো আপনাদের অঙ্কের ক্ষেত্রে এগুলো সবকিছু লিখতে হবে না বা এত কিছু জানার প্রয়োজন নেই। এখনকার স্টুডেন্টরা তো শুধু হচ্ছে অঙ্ক জাস্ট স্যারের বলে দেয়, করে, শেষ। কিন্তু এই ধারণাটুকু, এটা কিন্তু একটা টপিকের উপর একটা বেসিক আলোচনা। এই জিনিসগুলো যদি না জানেন, আপনি ওই অঙ্কগুলো কিন্তু বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারবেন না। ঠিক আছে, আর এগুলো যদি জানেন, আপনার সব থেকে সোজা হবে কোন পার্টে জানেন, সব থেকে সোজা হবে আপনার এমসিকিউ পার্টে। আপনি বেসিকটা ভালোভাবে জানেন, এমসিকিউ সুন্দর করে করতে পারবেন। এগুলো ছিল আমার হচ্ছে বীজগণিতিক রাশির ক্ষেত্রে হচ্ছে উদাহরণ, সংজ্ঞা। ঠিক আছে, এখন আমরা এই যে 3 পয়েন্ট কি আমরা পরের পেজে যাই।
আমরা হচ্ছে 3.3 3.4 করছি, তাই তো। এখন অর্থাৎ আমি একটা ইংলিশ একটা বাংলা বললাম 3.4 3.3 করছি। 3.12 এর মধ্যে যে আমরা অঙ্ক করতে গিয়ে ওগুলার ক্ষেত্রেও লাগছে সূত্রগুলো, তাই এই সূত্রগুলো আমরা একটু জেনে নিব, তাহলে খুব সুন্দরভাবে অঙ্কগুলো হবে। দেখুন সূত্রগুলো কি কি লাগবে এই অধ্যায়গুলো করতে। a প্লাস বি হোল স্কোয়ার, এটার সাথে সবাই পরিচিত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর কি জানি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তারপর কি এক্স প্লাস বি ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। তারপর 5 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই 5টা সূত্র হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এই 5টা সূত্র থেকে আর অন্য সিদ্ধান্ত আসছে, অর্থাৎ সূত্র থেকে সূত্র বানানো হয়েছে, ঠিক আছে। তো আপনারা এই কোয়ালিটির সূত্রগুলো যেগুলো আছে খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এগুলা কিন্তু সর্বপ্রথম একটা আমার শর্ট দেওয়া ছিল আমার পেজে, ইউটিউব চ্যানেলে, সেই শর্টে কিন্তু এই সূত্রগুলো আপনাদের কিন্তু দেওয়া হয়েছিল। আপনারা যদি দেখে আসেন তাহলে আরো সুন্দরভাবে পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে মূলত সূত্র, বীজগণিতিক রাশির অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো প্রয়োজন। এই সূত্রগুলো শুধু আপনার এই অধ্যায়ের ক্ষেত্রে না, সারা জীবন আপনি পড়ালেখা যতদিন করবেন ততদিন, গণিত যদি আপনার সাথে থাকে ততদিন এই সূত্রগুলো আপনার লাগবেই, কোনো মাপ নাই। এই জন্য এইখানে মূলত যে 5টা সূত্র আছে, এই 5টা সূত্র মূলত আপনারা সুন্দরভাবে পড়বেন, মুখস্থ করবেন, ঠোঁটস্থ যাকে বলে, কর সাথে যেন পান, ঠিক আছে। তাহলে এই 5টা সূত্র আমাদের খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা, আমি সূত্রের যে বিশ্লেষণগুলো সেগুলো এখানে দিলাম না। সূত্রের বিশ্লেষণ দিলে আমাদের মানে ভিডিওগুলো আরো অনেক সময় লাগবে আরো অঙ্কগুলো সলভ করতে। তা আপনাদের যদি সূত্রের কোনো বিশ্লেষণ চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সূত্রের বিশ্লেষণ মানে এই সূত্রটা কিভাবে মানে আসছে, এই সূত্রটা কিভাবে হয়েছে, ঠিক আছে, মানে প্রতিপাদন যাকে বলে, এগুলা কিভাবে তৈরি হয়েছে, এগুলো আমরা দিলাম না। এগুলো যদি করতে চাই তাহলে দেখা যাবে যে এইটার কারণে একটা ভিডিও, এটার একটা ভিডিও, এটা একটা ভিডিও, এরকম করতে করতে দেখা যাবে এই সূত্রেরই কিন্তু অনেকগুলো সূত্র আছে। এগুলা বিশ্লেষণ করতে গেলে এগুলারই ভিডিও, যা আপনাদের খুব আনইজি মনে হবে। সে কারণে কি আপনারা জাস্ট এটা তো মুখস্থ আপনাকে করতে হবে, যতই বিশ্লেষণ দেখেন কিছুই দেখেন, এগুলো কিন্তু আপনাকে মুখস্থই করতে হবে। সেক্ষেত্রে এই সূত্রগুলো আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন, তাহলে এই যে যেটা এতক্ষণ বুঝলেন, এই জিনিসটা, এই টপিকটা আপনার কাছে খুবই ইজি মনে হবে। এই টপিক না বুঝলে 9, 10 কন, 8 কন, 7 কন কোনোভাবেই আপনি আগাইতে পারবেন না। আবার যদি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যান সেক্ষেত্রেও আপনি কি অঙ্ক ভুল করে আসবেন, ঠিক আছে। এমসিকিউ এর ক্ষেত্রে ভুল করবেন। তো আমরা এটা বর্ডার করে দিলাম। এই টপিক বুঝতে হলে আপনার সূত্র প্রয়োজন। তো সবাইকে নমস্কার, আশা করি ভালো লাগলো। আপনারা সবাই পাশে থাকবেন এবং সচরাচর অঙ্ক করতেই থাকবেন। যারা পড়াশোনার মধ্যে আছেন তারা অঙ্ক নিয়ে থাকবেন, কারণ অঙ্ক ছাড়া কোনো গতি নেই, যেখানেই যান অঙ্ক লাগবেই। আর অঙ্ক যত করবেন তত পারবেন, করবেন না পারবেন না। সবাইকে নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা সুন্দরভাবে আরো বিশ্লেষণ করব অধ্যায়ের অঙ্কগুলো। ভালো থাকবেন।